আজকের গল্প হল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এক বীর বিপ্লবীর জীবন কাহিনী, প্রায় 1000 শব্দে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে খোদাই হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন অগ্নিশিখার মতো এক ব্যক্তিত্ব, যার অদম্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ কোটি ভারতবাসীকে স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে উদ্বুদ্ধ করেছিল। জন্ম ও শিক্ষাজীবন। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটকে। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন স্নেহময়ী গৃহিণী। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন মেধাবী ও সৎ চরিত্রের জন্য সকলের প্রিয়। বিদ্যালয়ে পড়াকালীন তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। বিবেকানন্দের চিন্তাধারা তার মনে দেশপ্রেমের বীজ বপন করে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষচন্দ্র পড়াশোনা শুরু করেন। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন এবং আইসিএস পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেন। কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি তার দেশপ্রেমিক মনকে টানতে পারেনি। তাই তিনি সেই চাকরি ত্যাগ করে সম্পূর্ণভাবে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেন। কংগ্রেসে যোগদান। ভারতে ফিরে এসে সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। স্বরাজ পার্টির মাধ্যমে দেশবাসীর মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার করতে শুরু করেন। ক্রমে তিনি কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 1938 সালে হরিপুর অধিবেশনে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। তার প্রশাসনিক দক্ষতা ও দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গি সবার মন জয় করে। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনার ক্ষেত্রে তার দৃঢ় অবস্থান ও সশস্ত্র সংগ্রামের প্রতি ঝোঁক মহাত্মা গান্ধী ও অন্য নেতাদের শান্তিপূর্ণ আন্দোলনের নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। ফরওয়ার্ড ব্লক ও কারাবাস। কংগ্রেসের ভিতরে মতপার্থক্য বেড়ে গেলে সুভাষচন্দ্র 1939 সালে ফরওয়ার্ড ব্লক নামক নতুন সংগঠন গঠন করেন। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে দ্রুত সমূলে উৎখাত করা। এর ফলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং একাধিকবার তাকে কারারুদ্ধ করে। দেশত্যাগ ও আজাদ হিন্দ ফৌজ। 1941 সালে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে সুভাষচন্দ্র গোপনে দেশত্যাগ করেন। তিনি জার্মানি পৌঁছে হিটলারের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে জাপানে যান। সেখানে তিনি ভারতের স্বাধীনতার জন্য একটি সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনা করেন। সুভাষচন্দ্রের নেতৃত্বে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA। এই বাহিনীতে বহু ভারতীয় সৈনিক যোগ দেন, যারা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কিন্তু দেশের জন্য আত্মবলিদান দিতে প্রস্তুত ছিলেন। আজাদ হিন্দ ফৌজের স্লোগান "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" সারা ভারতবর্ষে এক জাগরণ সৃষ্টি করেছিল। আন্দামান নিকোবর মুক্তি ও অগ্রযাত্রা। জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ আন্দামান ও নিকোবর দ্বীপ দখল করে এবং দ্বীপের নামকরণ করেন শহীদ ও স্বরাজ। এরপর ফৌজ ভারতের উত্তর পূর্ব সীমান্তে অগ্রসর হয়। যদিও শেষ পর্যন্ত পর্যাপ্ত রসদ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এই অভিযান ব্যর্থ হয়, তবু এই সংগ্রাম ভারতীয়দের মনে অমোঘ ছাপ ফেলে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে বিদ্রোহে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা শেষ পর্যন্ত ব্রিটিশদের ভারত ত্যাগে বাধ্য করে। মৃত্যুর রহস্য। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর প্রকাশিত হয়। তবে তার মৃত্যু নিয়ে নানা রহস্য বিতর্ক রয়ে গেছে। অনেকেই বিশ্বাস করেন যে তিনি দুর্ঘটনায় মারা যাননি, বরং গোপনে কোথাও আশ্রয় নিয়েছিলেন। আজও তার অন্তর্ধান ভারতীয় ইতিহাসের অন্যতম অমীমাংসিত অধ্যায়। আদর্শ ও উত্তরাধিকার। সুভাষচন্দ্র বসু ছিলেন নির্ভীক, ত্যাগী ও দূরদৃষ্টি সম্পন্ন এক নেতা। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা কেবল ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে। তার আজাদ হিন্দ ফৌজ ডাইরেক্ট ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল।
যদিও আইএনএ সামরিকভাবে সফল হয়নি, তবুও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা শেষ পর্যন্ত ব্রিটিশদের ভারত ত্যাগে বাধ্য করে। সুভাষচন্দ্র বসুর নাম আজও ভারতীয়দের হৃদয়ে অমর। তার অগ্নিমন্ত্র, দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা যুগে যুগে স্বাধীনতার প্রতি অগাধ ভালোবাসা জাগিয়ে রাখবে।